নমস্কার বন্ধুরা, আপনার ফর্মে কি আন্ডার প্রসেস? নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনাতে আপনার ফর্মের স্ট্যাটাস কি আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে? তাহলে চিন্তা করবেন না, আপনার এলাকায় ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। তাহলে আপনার বাড়িতে ভেরিফিকেশন করার জন্য আশা কর্মীরা আসতে পারে বা আপনাকে কল করতে পারে। 12ই জুলাই সরকারের পক্ষ থেকে ডেডলাইন দেওয়া হয়েছে। 12ই জুলাইয়ের মধ্যে সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট করে ফেলতে হবে। তাহলে আপনার এলাকায় যদি এখনো লোক না আসে, খুব শীঘ্রই আসবে। এবং 15ই জুলাইয়ের মধ্যে সমস্ত ডেটা যেগুলো ভেরিফিকেশন করা হলো, যাদের ফর্ম, সেই ডেটাগুলো অনলাইন পোর্টালে তোলা হবে। তাহলে চিন্তা করবেন না। এই ভিডিওতে জেনে নিন যে কিভাবে ভেরিফিকেশন হচ্ছে, কি কি প্রশ্ন করছে, তার কি কি উত্তর দিলে আপনি টাকাটা সহজেই পাবেন, আপনার আবেদনটা অ্যাপ্রুভাল হবে। তাহলে প্রথমে আমি আপনাদেরকে একটা ফর্ম দেখাচ্ছি। এই একটা ফর্ম যেটা আমাদের এলাকায় দেওয়া হচ্ছে, গ্রাম পঞ্চায়েত এলাকা আমাদের দেখতে পাচ্ছেন, গ্রাম পঞ্চায়েত আন্দুলবেড়িয়া 1, ব্লক বেলডাঙ্গা 2, ঠিক আছে। এই ফর্মে এখানে পিতা বা স্বামীর নাম লেখা আছে, আবেদনকারীর আবেদন নাম্বার লেখা আছে, আধার নাম্বার লেখা আছে, মোবাইল নাম্বার লেখা আছে। এবার এখানে বলা আছে যে এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কিনা তা যাচাইয়ের জন্য এই ফর্মটা দেওয়া আছে। কি কি প্রশ্ন করেছে এবং তার কি উত্তর দিলে আপনার ফর্মটা অ্যাপ্রুভাল পাবে নাকি রিজেক্টেড হবে, সেটা ডিপেন্ড করছে। ভালো করে বুঝে নিন, ঠিক আছে। দেখুন, বলা আছে 1 নম্বরে রাজ্য সরকারি কর্মচারী এবং সরকারি পেনশনভোগী। তাহলে যে আবেদন করেছে তার ফ্যামিলি মেম্বার যদি সরকারি কর্মচারী হয় বা সরকারি পেনশন পায়, তাহলে কিন্তু টাকাটা পাবেন না। তাহলে এই অপশনটা যদি আপনি হ্যাঁ করেন, তাহলে কিন্তু টাকাটা পাবেন না। আর যদি না করেন, তাহলে আপনি টাকাটা পাচ্ছেন। একইভাবে যেসব নারী আয়কর প্রদান করেন, আপনার ফ্যামিলিতে এমন কোনো নারী আছে যে ইনকাম ট্যাক্স দেয় কিনা, তাহলে যদি হ্যাঁ করেন টাকাটা পাচ্ছেন না, যদি না করেন তাহলে টাকাটা পাচ্ছেন। একইভাবে আপনি অবৈধ অভিবাসী কিনা, মানে আপনি অবৈধভাবে পশ্চিমবঙ্গে বসবাস করছেন কিনা, তাহলে যদি হ্যাঁ করেন টাকাটা পাচ্ছেন না, যদি না করেন তাহলে টাকাটা পাচ্ছেন। তাহলে এই যে 3টে অপশন দিয়েছে, এই 3টে অপশনই কিন্তু না হবে। তাহলে যখনই আপনি 3টে অপশনই না করবেন, তখন আপনার এই ফর্মটা হয়ে যাবে সুপারিশ যোগ্য, ঠিক আছে। তাহলে 1, 2, 3, এই 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্টই হবে কি, যে না, টাকা পায় না, তাহলে এই ফর্মটা সুপারিশ করে দেবে। এবার যে তদন্তকারী কর্মী আসবে, সে আশা কর্মী হলে সে এখানে তার নিজের সাইন করবে, এখানে তার পোস্টের নাম লিখবে, এখানে ডেট লিখবে। তারপরে এই ফর্মটা এবং তার সঙ্গে অনলাইনে আবেদন করার পরে যে ফর্মটা বেরিয়েছে ওটা এবং আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স নিয়ে এগুলো পিন আপ করে সে জমা দেবে বিডিওতে বা তার উপরের লেভেলে। এবার তারপরে ভেরিফিকেশন করতে করতে যাবে। এবার যখনই এই ফর্মে সে সুপারিশ করে দেবে যে না, এই মহিলাটা টাকা পাওয়ার জন্য যোগ্য, তাহলে আপনার আবেদনটা খুব সহজেই অ্যাপ্রুভাল হয়ে যাবে এবং আপনি টাকা পেয়ে যাবেন। তাহলে এটা হচ্ছে খুব সহজ প্রসেস আপনার আবেদন আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভ করানোর। এইবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে এখানে বলেছে আয়কর, আয়করের ব্যাপারটা কি, ভালো করে বুঝে নেবেন। এখানে ফর্মে বলা ছিল ইনকাম ট্যাক্স অথবা প্রফেশনাল ট্যাক্স। তাহলে ইনকাম ট্যাক্সের স্ল্যাবটা কত? সম্ভবত 12 লাখ। আপনারা একবার ভেরিফিকেশন করে নেবেন যে আপনি যদি বছরে, মানে পার ইয়ারে আপনি যদি 12 লাখ টাকা ইনকাম করেন, তাহলে তার উপরে ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স সরকারকে দিতে হয়। এবার অনেকে আছেন যাদের ইনকাম 12 লাখ নয়, কিন্তু তারা টিডিএস বা আইটিআর রিটার্ন সেটা ফাইল করে প্রত্যেক বছরে। যেমন আমিও করি, আমার ইনকাম বছরে 12 লাখ না হলেও টিডিএস বা আইটিআর আমি ফাইল করি। তাহলে আমি ফর্মে ইয়েস দেবো নাকি নো দেবো? তাহলে তুমি ফর্মে নো দেবে। তার কারণ তোমার ইনকাম 12 লাখ নয়, তুমি ইনকামের উপরে ট্যাক্স দিচ্ছ না, তুমি টিডিএস বা আইটিআর রিফান্ড করছো। অনেকের টিডিএস আইটিআর কোন জায়গা থেকে আসে? শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে সেখান থেকে টিডিএস জমে, সেটা সে রিফান্ডে নেয়। বা যেমন আমাদের ব্র্যান্ড প্রমোশন আসে, কোম্পানি থেকে পেমেন্ট ঢোকে, তাহলে সেক্ষেত্রে আমাদের ওই ট্যাক্সটা কেটে পেমেন্ট ঢোকে এবং ওই ট্যাক্সটা পরবর্তীতে আমরা টিডিএস এর মাধ্যমে ফেরত পাই। তাহলে আমার ইনকাম তো 12 লাখ নয়, কিন্তু আমি ইনকাম ট্যাক্সটা ফাইল করছি বিকজ অফ কিসের জন্য? টিডিএস এর জন্য বা আইটিআর এর জন্য। তাহলে আমি কিন্তু এই ইনকাম ট্যাক্স প্রদানকারীর মধ্যে পড়ছি না। তাহলে আমার ফ্যামিলি মেম্বার বা আবেদনকারী কেউ এর মধ্যে পড়ছে না, তাই নো হবে। এবার অনেকে কি করেছেন, যেহেতু ফর্মের অপশনটা বুঝতে পারেননি এবং অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় টিডিএস যদি ফাইল করেন, আইটিআর ফাইল করেন, আপনারা ইয়েস করে দিয়েছেন, কিন্তু প্রকৃত অর্থে কিন্তু আপনি ইনকাম ট্যাক্স প্রদানকারী নন। সেক্ষেত্রে যখন বাড়িতে আসবে এই অপশনটা আপনি নো করবেন। যখন বাড়িতে আসবে ফর্মে ইয়েস করলে ওটা নো করবেন, কারণ ফর্ম যেটা করেছেন ওটা ভুল হয়েছে, ওটা সংশোধন হবে, ওটা বাতিল হবে। এই ফর্ম অনুযায়ী আপনার ফর্মটা অ্যাপ্রুভাল পাবে। তাহলে এখন প্রশ্ন করতে পারেন যে আমি তাহলে এখন নো করবো কিনা? অবশ্যই এখানে নো করবেন। যদি 12 লাখ ইনকাম না হয়, তাহলে আপনি টিডিএস করুন, আইটিআর করুন, না করুন, এখানে নো হবে। এখন কথা হচ্ছে যে আশা কর্মীরা বাড়িতে আসবে, তারা কি এই জিনিসটা বুঝতে পারবে? অনেকে প্রশ্ন করেছেন। তো আমার কথা, তারা বুঝতে পারুক বা না পারুক, আপনি নো করে দেবেন, সহজ কথা। তাহলে এইরকম একটা ফর্ম আপনাকে দেখালাম। এইরকম সিমিলার আর একটা ফর্ম আছে, যেটা কোন ভিডিও থেকে আমি দেখাচ্ছি। দেখুন, এই একটা ফর্ম দিয়েছে হাঁসখালি ডেভেলপমেন্ট ব্লক থেকে। এখানে যে আবেদন করেছে সেই আবেদনকারীর নাম, তার পিতা বা স্বামীর নাম লিখতে হবে, গ্রামের নাম, তার পোস্টের নাম, থানার নাম, পিন নাম্বার লিখতে হবে। এবং এটা নদিয়া জেলায়, যেহেতু হাঁসখালি তাই নদিয়া দেওয়া আছে। এবার গ্রাম পঞ্চায়েতের নাম, পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি তার নাম, অনলাইনে আবেদন করলে অ্যাপ্লিকেশন আইডি লিখতে হবে, পরিবারের
প্রধানের আধার নাম্বার, আবেদনকারীর আধার নাম্বার, আবেদনকারীর ভোটার নাম্বার, আবেদনকারীর মোবাইল নাম্বার লিখতে হবে। এবং এটা হচ্ছে স্বঘোষণাপত্র। কি বলা আছে, আমি কোনো স্থায়ী সরকারি চাকরিতে যুক্ত নই বা আমি কোনো সরকারি পেনশন পাই না, মানে আবেদনকারী কোনো গভর্নমেন্ট জব করে না, কোনো গভর্নমেন্ট পেনশন পায় না, আবেদনকারী ইনকাম ট্যাক্স দেয় না, আবেদনকারী অবৈধভাবে অনুপ্রবেশ নয়, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, এবং আবেদনকারীর স্বামী বহু বিবাহ করেনি, আর আমি বা আমার পরিবারের কেউই সরকারি শিক্ষিত নয় এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করিনি বা করেনি। তাহলে এইগুলো আবেদনকারীর জন্য সব ঠিক আছে। আবেদনকারী কি করবে, এই সেলফ ডিক্লারেশনে সই করবে আবেদনকারী, এখানে তারিখ লিখবে, এবং তারপরে যে ইনকোয়ারি করতে আসবে সে কিন্তু এই ইনকোয়ারি রিপোর্টে এইটুকু তার ফিল আপের কাজ, যে এই অ্যাপ্লিক্যান্টটা গভর্নমেন্টের এমপ্লয় কিনা বা সে গভর্নমেন্ট পেনশন পায় কিনা। এবার সে কি করবে, এখানে ইয়েস বা নো করবে। তো নো, আপনি নো বলে সে নো করবে। এবার বলা আছে ইনকাম ট্যাক্স দেয় কিনা, নো করবে। ইললিগাল ইমিগ্রেন্ট কিনা, নো করবে। তার স্বামী বহু বিবাহ করেছে কিনা, এক্ষেত্রে নো করবে। এবং বলা আছে তার আবেদনকারীর সন্তানরা কোনো গভর্নমেন্ট রেকগনাইজ বা অ্যাপ্রুভ এডুকেশনাল ইনস্টিটিউটে পড়ে কি পড়ে না, এখানে আছে নন গভর্নমেন্ট, তাহলে এক্ষেত্রে নো হবে। এবার বলা আছে যে সে ইনকোয়ারি করেছে, তো এখানে টিকমার্ক করবে, এখানে টিকমার্ক করবে। সিএ বা ট্রাইব্যুনালে কি করেছে কিনা টিকমার্ক করবে। এইবার বলা আছে সে কি রেকমেন্ডেড, যদি আবেদনকারী রেকমেন্ড করে তাহলে এখানে টিকমার্ক করবে, আবেদনকারীকে রেকমেন্ড না করলে এখানে টিকমার্ক করবে। তাহলে ডিপেন্ড করছে যে ইনকোয়ারি করতে আসবে, সে যদি রেকমেন্ড করে তাহলে আপনি টাকা পাবেন, মানে আপনার ফর্মটা এখানে অ্যাপ্রুভ হবে। যদি সে কি করে এইখানে টিকমার্ক করে তাহলে আপনার ফর্মটা কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ব্যাপার, এক এক এলাকায় এক এক রকম ফর্ম দিচ্ছে, কারণ এরকম কোনো ফর্ম সরকারি ভাবে প্রকাশ হয়নি, মানে রাজ্য সরকার এরকম কোনো ভেরিফিকেশন ফর্ম দেয়নি। বিডিও অফিসের যেরকম যেরকম সুবিধা হচ্ছে, যে যে তথ্য তাদের প্রয়োজন সেই অনুযায়ী তারা একটা ফর্ম বানাচ্ছে এবং সেই ফর্মটা তাদের স্থানীয় এলাকায় ডিস্ট্রিবিউট করছে। যেমন এই নদিয়া জেলার হাঁসখালি ডেভেলপমেন্ট ব্লকে এই ফর্মটা দিয়েছে, আবার পলাশিতে এই আন্দুলবেড়িয়া গ্রামে এই ফর্মটা দিয়েছে। তো আপনার এলাকায় আপনি কমেন্ট করে জানাবেন এরকম কোনো সুপারিশ ফর্ম দিয়েছে কিনা বা জমা নিচ্ছে কিনা। যেমন আমার এলাকায় এখনো দেয়নি, বাট এরকম আমরা খবর পেয়েছি বলে আপনাকে দিলাম। তাহলে এই ফর্মটা যখন দেবে মনোযোগ সহকারে সমস্ত তথ্যগুলো ফিল আপ করবেন, এবং এই তথ্যের ফিল আপের উপরে কিন্তু ডিপেন্ড করছে আপনার ফর্মটা অ্যাপ্রুভাল পাবে কি পাবে না, মানে আপনি টাকা পাবেন কি পাবেন না। তাহলে আন্ডার ইনকোয়ারিতে থাকলে এরকম ফর্ম আপনার জমা দিতে হতে পারে, কারণ আন্ডার ইনকোয়ারি মানে হচ্ছে যে নতুন করে ইনকোয়ারি প্রক্রিয়া শুরু হয়েছে এবং আপনার ইনকোয়ারি হবে। এই ভেরিফিকেশনে 5টা গুরুত্বপূর্ণ শর্ত এবং 5টা বাধ্যতামূলক ডকুমেন্ট যাচাই করা হবে, যেরকমটা কিনা ফর্মে আমরা নিয়মগুলো বললাম সেরকম। এর মধ্যে একটাতেও যদি আপনি অযোগ্য প্রমাণিত হন তাহলে কিন্তু আপনার আবেদনটা পার্মানেন্ট রিজেক্ট হয়ে যাবে, আর কিন্তু সংশোধন করার সুযোগটা পাবেন না। তাহলে এইখানে কোন কোন নিয়মগুলো অতি গুরুত্বপূর্ণ, যেটা কি আমি বললাম, যে আপনি সরকারি চাকরি করেন না বা সরকারি পেনশন পান না, 1 নম্বর নিয়ম। 2 নম্বর, আপনি নিজে কোনো ইনকাম ট্যাক্স দেন না। আচ্ছা, 3 নম্বর নিয়ম, আপনি অবৈধ অনুপ্রবেশকারী নন, আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। 4 নম্বর নিয়ম হচ্ছে আপনার স্বামী বহু বিবাহ করেননি, আর যদি যারা অবিবাহিত তারা এটার প্রযোজ্য না, তারা এটা কেটে দেবে। 5 নম্বরে বলা আছে আপনার পরিবারের কেউ সরকারি স্বীকৃত নয় এমন কোনো স্কুল বা এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেননি। তাহলে এই 5টা নিয়ম খুবই গুরুত্বপূর্ণ। এই 5টার মধ্যে একটা নিয়মেও যদি আপনি অযোগ্য প্রমাণিত হন তাহলে আপনার ফর্মটা পার্মানেন্ট বাতিল করে দেবে। তাহলে খবরদার মনে রাখবেন এই জিনিসটা অতি গুরুত্বপূর্ণ। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যা হচ্ছে তা তো আর বলার নয়, এক এক সময় এক এক নিয়ম, এক একটা একবারে বলছে না, সব এক একদিন পর পর গিয়ে বলছে, যার জন্যই লোকজনের এত ভুল হয়েছে। যদি প্রথম থেকেই এই সমস্ত কিছু ক্লিয়ার করে দিত তাহলে সেই অনুযায়ী মানুষজন কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারতো। তাহলে কি বলা আছে, যেভাবে আপনার তথ্যের ইনকোয়ারি হচ্ছে, কিভাবে আপনার ফর্মটা ভেরিফিকেশন হচ্ছে, প্রথমত স্ট্যাটাস চেক করবেন আপনার আন্ডার ইনকোয়ারি কিনা। যেমন আন্ডার ইনকোয়ারি থাকলে বা আন্ডার প্রসেসে থাকলে তবে ভেরিফিকেশন হবে। আমার যখন স্ট্যাটাস আছে অ্যাপ্রুভ, তার মানে আমি জুন মাসের টাকাটা অলরেডি পেয়ে গেছি, তো আমার ভেরিফিকেশন আর হবে না। তো যাদের আন্ডার ইনকোয়ারি থাকবে তাদের বাড়িতে আশাকর্মী বা সরকারি আধিকারিকরা ভেরিফিকেশন করতে বা ইনকোয়ারি করতে আসবে। যখন তারা ইনকোয়ারি করতে আসবে সমস্ত কিছু প্রশ্ন করবে, প্রশ্নের সঠিক উত্তর দেবেন, তাহলে আপনার ফর্মটা একটা সেলফ ডিক্লারেশন ফর্ম প্রয়োজনে জমা নিতে পারে। এবার কোন কোন বিডিও অফিসে ফর্ম বের করে জমা নিচ্ছে, কোন বিডিও অফিসে ফর্মটা জমা নিচ্ছে না। তাহলে ফর্ম নেবে কি নেবে না ডিপেন্ড করছে আপনার এলাকার উপরে। তারপরে আপনার এই সেলফ ডিক্লারেশন বা সুপারিশ ফর্ম যাই বলুন না কেন, সেটার সঙ্গে আপনার যে আসল ডকুমেন্ট সেগুলো মিলিয়ে দেখবে, এবং চাইলে আধার কার্ড, ভোটার কার্ড এবং অনলাইনের যে রিসিপ্ট কপিটা বেরিয়েছে সেটা জমা নিতে পারে। এবার সমস্ত কিছু ভেরিফিকেশন করে ফর্মগুলো জমা নিয়ে আশাকর্মীরা বা সরকারি আধিকারিকরা আপনার ফর্মটা কি করবে, রেকমেন্ড করবে বা নন রেকমেন্ড
করবে, তারা রেকমেন্ড করলে টাকা পাবেন, নন রেকমেন্ড করলে টাকা পাবেন না। এবার এই ফর্মটা তারা ওপর মহলে পাঠিয়ে দেবে এবং ওপর মহলে যখনই আপনার ফর্মটাকে রেকমেন্ড করে দেবে সেই অনুযায়ী পোর্টালে আপনাকে কি করবে, স্ট্যাটাসটা কি দেখাবে, অ্যাপ্রুভ। আর যদি এই নন রেকমেন্ড করে তাহলে আপনার কিন্তু স্ট্যাটাসটা পরবর্তীতে রিজেক্ট হয়ে যাবে। তাহলে এই যে 12ই জুলাই পর্যন্ত ভেরিফিকেশন হবে এবং 15ই জুলাইয়ের মধ্যে সমস্ত পোর্টালে সমস্ত তথ্য আপলোড করে দেবে, তারপরে যে স্ট্যাটাসটা আসবে সেটা কিন্তু পার্মানেন্ট স্ট্যাটাস, অর্থাৎ ও তখন যদি দেখায় যে রিজেক্টেড, ওটা পার্মানেন্ট রিজেক্টেড হয়ে যাবে। তাহলে খুব সাবধানে ফর্ম ফিল আপ করবেন। তাহলে মোটামুটি যেই তথ্যগুলো আমি বলছি, যেগুলো আপনি ইনকোয়ারি করার সময় সেলফ ডিক্লারেশন ফর্মে দেবেন, যেমন কি আমি আগেই দেখিয়েছি, তাও দেখে নিন। আবেদনকারীর নাম বা পিতার নাম, পরিবারের প্রধানের নাম, পরিবারের আধার নাম্বার, আবেদনকারীর আধার নাম্বার, ভোটার কার্ড, মোবাইল নাম্বার এবং ঠিকানার তথ্য, আর সিস্টেমে যেই অ্যাপ্লিকেশন আইডি বা টেম্পোরারি আইডি দেখতে পাচ্ছেন সেগুলো। এবার যদি ফর্ম দেয় তাহলে তথ্য দেবেন, আবার সব ফর্মে এই তথ্যগুলো লাগছে না। এবার দেখুন যোগ্যতা যেমনটা কি বললাম যে কি যাচাই করছে, সরকারি চাকরি বা সরকারি পেনশন আছে কিনা, ইনকাম ট্যাক্স দেন কিনা, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিনা বা নাগরিকত্ব আছে কিনা। তাহলে আবেদনকারী স্থায়ী সরকারি চাকরি করলে বা সরকারি পেনশন পেলে বাতিল। আবেদনকারী মহিলা নিজের ইনকাম ট্যাক্স যদি দেয়, ইনকাম ট্যাক্স মানে 12 লাখ ইনকামের উপর যদি ইনকাম ট্যাক্স দেয় তাহলে বাতিল। আইটিআর বা টিডিএস দিলে সেটা ইনকাম ট্যাক্সের মধ্যে পড়বে না, তো ওই অপশনটা আপনি নো করে দেবেন। এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে আপনি টাকা পাবেন। যদি ভোটার লিস্টে নাম না থাকে, সিএ ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তবুও টাকা পাবেন। যদি পার্মানেন্ট নাম ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু টাকাটা পাবেন না। ঠিক আছে, তাহলে এরপরে যোগ্যতা সম্পর্কে বলে দিলাম। স্বামীর বিবাহ সংক্রান্ত তথ্য, মানে স্বামী যদি একাধিক বিবাহ করে থাকে তাহলে কিন্তু টাকাটা পাবেন না। অবিবাহিত হলে তাদের জন্য এই নিয়মটা প্রযোজ্য হবে না। আর শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য দেখা হচ্ছে যে আবেদনকারী বা তার পরিবারের সদস্যরা সরকারি অনুমোদিত বা সরকারি স্বীকৃত নয় এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করছেন কিনা, বা এমন কোন প্রাইভেট স্কুল, এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান যেটা সরকার অ্যাপ্রুভাল করেনি, সেই সমস্ত প্রতিষ্ঠানে পড়লে টাকাটা পাবেন না। তাহলে মোট 5টা ডকুমেন্ট আপনাকে রেডি রাখতে হবে যখন ভেরিফিকেশন বা ইনকোয়ারিতে আপনার বাড়িতে যাবে। প্রথমত পরিবারের প্রধানের যে আধার কার্ড, ভোটার কার্ড, সেগুলো আপনি রেডি করে রাখবেন জেরক্স করে। আবেদনকারী যে ভোটার লিস্টে নাম আছে সেটা রেডি রাখবেন, যেমন বিএলওর দেওয়া যে স্লিপটা, ভোট দেওয়ার সময় যে স্লিপ ছিল সেটা যদি রেখে দিতে পারতেন তাহলে খুব ভালো হতো, বা ভোটার লিস্ট দেখালেও হয়ে যাবে। আবেদন যিনি করেছেন সেই আবেদনকারীর আধার তার লাগবে এবং আবেদনকারীর ভোটারও লাগবে। ঠিক আছে, তো আবেদনকারী যদি ট্রাইব্যুনাল বা সিএ তে অ্যাপ্লাই করে থাকে তার যে ডকুমেন্ট সেগুলোও দেখাবেন, এবং অন্নপূর্ণাতে যে আবেদন করেছেন অনলাইনে সেই আবেদনের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ এখন ডাউনলোড করতে পারছেন, সেটা ডাউনলোড করে প্রিন্ট করে বা জেরক্স করে দিয়ে দেবেন। আর যদি অ্যাপ্লিকেশন ফর্ম থাকে আগে ডাউনলোড করে রেখেছিলেন সেটাও দিলেও হবে, অসুবিধা নেই। আচ্ছা, ভোটার তালিকায় যদি নাম না থাকেন তাহলে কিন্তু আপনি টাকাটা পাবেন না। ভোটার তালিকায় নাম নেই, নাম বাদ গেছে, টাকাটা পাবেন না। কিন্তু ভোটার তালিকায় যদি নাম না থাকে, আপনি আবেদন করেছেন কোথায়, ট্রাইব্যুনাল বা সিএ, তাহলে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টাকাটা পাবেন। মামলা নিষ্পত্তি হয়ে যদি আপনার নাম উঠে যায় তাহলেও টাকা পাবেন, কিন্তু এই মামলা নিষ্পত্তি হওয়ার পরে যদি নাম না উঠে তাহলে কিন্তু পার্মানেন্ট বাতিল হয়ে যাবে। আর যদি আপনার নাম থাকে তাহলে তো কোনো ব্যাপার না, ভোটার লিস্টে নাম থাকলে তো আপনি ভারতীয় নাগরিক বৈধ, তাহলে তো কোনো অসুবিধা নেই। তাহলে ভালো করে মাথায় রাখবেন, মিথ্যে তথ্যের গুরুতর পরিণত হতে পারে। যদি আপনি সেলফ ডিক্লারেশন ফর্মে এমন কিছু মিথ্যা তথ্য দেন বা গোপন করে রাখেন আসল তথ্য, তাহলে কিন্তু পরবর্তীতে অসুবিধা হতে পারে টাকা পেলেও। এমন অনেকে আছে যারা অযোগ্য কিন্তু ফর্ম ফিল আপ করার সময় মিথ্যে তথ্য দিয়ে টাকা পেয়েছে, তাদের বিরুদ্ধে স্টেপ সরকার কিন্তু চাইলেই নিতে পারে বা আশা করা যাচ্ছে আগামীতে নেবে। তাহলে ইনকোয়ারি অফিসারের চূড়ান্ত সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয়, যে সুপারিশ ফর্মটা, সেই ফর্মে যদি আপনাকে রেকমেন্ড করে দেয় বা সুপারিশ করে যায় তাহলে কিন্তু আপনি টাকাটা পেয়ে যাবেন বা অ্যাপ্রুভাল হয়ে যাবে। কি কি দেখছে এই অ্যাপ্রুভ করার জন্য, যে 5টা যোগ্যতার কথা বললাম সেগুলো আপনি সঠিকভাবে আপনি সেই শর্ত পালন করছেন কিনা, 5টি যে ডকুমেন্ট সেগুলো আপনি জমা দিয়েছেন কিনা বা ফর্মে আপলোড করেছিলেন কিনা অনলাইনে, ফর্মে দেওয়া তথ্যের সঙ্গে আপনার ডকুমেন্টে সব মিলে গেছে এবং কোনো তথ্য আপনি গোপন করেননি, তাহলে আপনার টাকা কিন্তু ঢুকতে কেউ আটকাতে পারবে না। কেন বাতিল হবে, 5টা শর্তের মধ্যে যদি একটা শর্ত আপনি ফেল করেন, একটা শর্ত যদি আপনি অযোগ্য প্রমাণিত হন তাহলে টাকা পাবেন না। যদি নথিপত্র যেটা আপলোড করেছিলেন ফর্মে সেটা কিন্তু তথ্যের সঙ্গে মিলছে না, তাহলে সংশোধন করার সময় সেই নথিটা জমা দেবেন। আর অবৈধ অনুপ্রবেশকারী এবং স্বামী একাধিক বিবাহ করলে আপনি এই টাকাটা পাবেন না। তাহলে ইনকোয়ারির জন্য কিভাবে রেডি থাকবেন, 12ই জুলাই পর্যন্ত ইনকোয়ারি হবে, আপনার বাড়িতে যেতে পারে বা আপনাকে কল করতে পারে। ঠিক আছে, প্রথমত সৎ ও স্বচ্ছ থাকবেন, সব তথ্য সঠিক বলবেন, কোনোভাবে নিজের আয় বা পেশার তথ্য গোপন করবেন না। পুরনো যে ফর্মটা ফিল আপ করেছিলেন অনলাইনে বা অফলাইনে তার সঙ্গে আপনার ভেরিফিকেশনের সময় যে তথ্য দেবেন সেটা যেন মিল থাকে। আবেদনের সময় যে ফোন নাম্বার বা ঠিকানা এবং স্পেলিং ব্যবহার করেছিলেন সেলফ ডিক্লারেশন ফর্মে সঠিক সেটাই লিখবেন যদি ফর্ম দেয়। অরিজিনাল ডকুমেন্ট রেডি রাখবেন,
আপনার যে ডকুমেন্ট গুলো সেগুলো রেডি করে রাখবেন, জেরক্স গুলো জমা নিতে পারে এবং অরিজিনাল গুলো চেক করতে পারে, এবং ইনকোয়ারি অফিসারদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করবেন। তাহলে এই সমস্ত প্রসেসের মধ্যে দিয়ে গেলে আপনার ফর্মটা অ্যাপ্রুভাল হবে, আপনি টাকাটা পেয়ে যাবেন। তাহলে 12ই জুলাইয়ের মধ্যে সমস্ত ফর্ম ইনকোয়ারি হয়ে যাবে। যদি আপনার এলাকায় এখন ইনকোয়ারি করতে না এসে থাকে তাহলে 12ই জুলাইয়ের মধ্যে চলে আসবে। আর আপনি যদি 12ই জুলাই পর্যন্ত ওয়েট করে না হয় তাহলে কি করবেন, একবার বিডিও বা মিউনিসিপ্যালিটিতে যোগাযোগ করতে পারেন। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ ভিডিও, আশা করি সমস্ত কিছু বোঝাতে পেরেছি। তাও যদি কোনো ডাউট থাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।